হ্যালো স্টুডেন্টস, সকলকে আজকে আমি রজত স্যার আমার তরফ থেকে আরও একটি নতুন ক্লাস তোমরা দেখতে পাচ্ছ। দেখো, আজকের ক্লাস আমাদের কম্পিটিটিভ পরীক্ষার সবথেকে 5টা গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে একটা, মানে স্ট্যাটিক জিকে পার্টে। এই স্ট্যাটিক জিকে পার্টে আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, ভারতীয় সংস্কৃতির। এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, যে ভারতীয় নৃত্য, এই ভারতীয় সংস্কৃতিকে নিয়ে আমরা নেক্সট কিছু ক্লাস আলোচনা করব। তার মধ্যে আজকে একটা পার্ট আমরা আলোচনা করছি যে ভারতীয় নৃত্য। এই ভারতীয় নৃত্য ছাড়াও আমরা ভারতীয় সংস্কৃতি পার্টে ইন্ডিয়ান ট্রাইবস, ভারতীয় মেলা উৎসব, বিভিন্ন ফেস্টিভ্যাল, বিভিন্ন পেন্টিং, বিভিন্ন রাজ্যের খাবার, বিভিন্ন রাজ্যের ঐতিহ্যপূর্ণ পোশাক, আমরা বিভিন্ন বাদ্যযন্ত্রকার, এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে আমরা এই ভারতীয় সংস্কৃতি পার্টটা আলোচনা করব। ভারতীয় সংস্কৃতি পার্ট এসএসসির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই জিকে পার্ট থেকে যদি এসএসসি 10খানা কোশ্চেন দেয় স্ট্যাটিক জিকে পার্ট থেকে, তার মধ্যে 6টা কোশ্চেন তারা দেবে হচ্ছে ভারতীয় সংস্কৃতি পার্টটা থেকে। এই ভারতীয় সংস্কৃতির মধ্যে একটা পার্ট হচ্ছে এইটা, মানে এসএসসির 25টা কোশ্চেনের মধ্যে তুমি 2টো কোশ্চেন কমন পাবে আজকের চ্যাপ্টার থেকে। এতটা গুরুত্বপূর্ণ এসএসসির জন্য, সেরকমই আমাদের পিএসসির জন্য গুরুত্বপূর্ণ 2 থেকে 3টে কোশ্চেন আজকের এই চ্যাপ্টার থেকে কিন্তু আসবে। আমাদের পুলিশের পরীক্ষায় হোক বা আমাদের যে কোনো পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটার গুরুত্ব অপরিসীম। আচ্ছা দেখো, আমরা আজকের ক্লাসে আলোচনা করব ভারতীয় নৃত্য। এই ভারতীয় নৃত্য আলোচনা করতে গেলে তোমাদের সঙ্গে যে বিষয়টাকে নিয়ে প্রথমে আলোচনা করতে হবে, যে ভারতীয় নৃত্যকে আমরা কটা পার্টে ভাগ করব। ভারতীয় নৃত্যকে আমরা 2টো পার্টে ভাগ করছি। দেখো, একটা শাস্ত্রীয় নৃত্য, একটা লোকনৃত্য। কাকে শাস্ত্রীয় নৃত্য বলে, কাকে লোকনৃত্য বলে, এগুলোকে নিয়ে আলোচনা করব। দেখো, শাস্ত্রীয় নৃত্য হচ্ছে এমন নৃত্য যে নৃত্যটা আমাদের ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে পড়ে, মানে ক্লাসিক্যাল ড্যান্সেরই বাংলা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। শাস্ত্রীয় নৃত্য কোনটা? যে নৃত্যটা গোটা ভারতব্যাপী বিস্তৃতি, এই রকম নৃত্যকে আমরা শাস্ত্রীয় নৃত্য বলি। লোকনৃত্য কাকে বলে? লোকনৃত্য হচ্ছে সেই নৃত্য যে নৃত্যটা আঞ্চলিক জায়গায় মধ্যে সীমাবদ্ধ। মানে একটা ছোট আলোচনা করি, মনে করো একটা নৃত্য যেটা আমাদের হাওড়া জেলার মধ্যে সীমাবদ্ধ, বা একটা হাওড়া জেলার আঞ্চলিক মানুষ যে নৃত্যটা পারফর্ম করে তাকে বলা হয় লোকনৃত্য। লোক কথাটা কোথা থেকে এসেছে? গ্রাম থেকে এসেছে, ছোট জায়গা থেকে এসেছে, যার সীমাবদ্ধ ছোট জায়গায় তাকে বলা হয় লোক। আর যেটা সর্বভারতব্যাপী বিস্তৃতি হয়েছে বা অনেক অঞ্চলে ছড়িয়ে পড়েছে, এইরকম নৃত্যকে আমরা বলি শাস্ত্রীয় নৃত্য। আমরা আজকে শাস্ত্রীয় নৃত্য প্রথমে আলোচনা করব এবং শেষে লোকনৃত্য আলোচনা করব। দেখো, প্রথমে আমরা শাস্ত্রীয় নৃত্য বিষয়ক কিছু আলোচনা আমরা প্রথমে সেরে রাখবো। শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি কোথায়? 1 মিনিট, একটু সরে গেছে। দেখো, শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি বলতে আমরা বুঝি হচ্ছে মন্দির। তার মানে মন্দিরে দেবতার উদ্দেশ্যে আগে যারা পূজারিনী বা দেবদাসী যারা ছিল, তারা অ্যাকচুয়ালি দেবতার উদ্দেশ্যে নৃত্য পারফর্ম করত। সেখান থেকেই এই নৃত্যের উৎপত্তি। আমাদের ভারতীয় নৃত্যের উৎপত্তি কিন্তু প্রায় 2000 বছর আগে। মানে ভাবো কত পুরনো আমাদের এই ভারতীয় নৃত্য। দেখো, নৃত্যের প্রথম সংস্করণ মানে 200 খ্রিস্টাব্দ থেকে আমাদের 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যে, মানে আজ থেকে প্রায় 2000 থেকে 2200 বছর আগে আমাদের এই নৃত্যের উৎপত্তি হয়েছে। দেখো, নৃত্যতে আমরা রসানুভূতি বলে একটা টার্ম আমরা আলোচনা করব। সেটা কি জিনিস না, দেখো, যখন একটা নৃত্য পারফর্ম হয়, সেই নৃত্যতে একজন নৃত্যকার সে তার মুখের অঙ্গভঙ্গি বা তার শারীরিক চেহারা দিয়ে একটা ঘটনা বা তার চিন্তাভাবনা, তার অভিমতকে প্রকাশ করে। যেমন
আমরা হাসিটা তো নর্মালি মুখ দেখলে বুঝতে পারি যে হ্যাঁ ও হাসছে, আমি খুশি হয়েছি সেটা আমি নৃত্যের মাধ্যমে প্রকাশ করব, আমি রেগে আছি আমি নৃত্যের মাধ্যমে প্রকাশ করব, মানে একটা ঘটনা পুরোটা আমি নৃত্যের মধ্যে দিয়ে প্রকাশ করব। সেইগুলো আমরা এই রসাভূতি নামে পরিচিত বা রসাভূতি নামে আমরা জানবো। দেখো মোট 8 রকম রস আছে। এই 8 রকম রসের মধ্যে আমাদের এই শৃঙ্গার কথার অর্থ হচ্ছে প্রেম, মানে অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা প্রেমকে নিবেদন করব বা প্রেমকে প্রকাশ করব। হাসি হাস্যকর, করুণা মানে দুঃখ, রৌদ্র মানে রাগ, বীর মানে বীরত্ব, তারপরে আমাদের ভয়ানক মানে ভয়, বিভাস মানে বিতৃষ্ণা, অদ্ভুত মানে আশ্চর্য। মানে এই যে 8টা টাইপ আমরা কিন্তু নাচের মাধ্যমে কিন্তু প্রকাশ করব। আচ্ছা, আর একটা নতুন একটা টাইপ যুক্ত করেছে কে? অভিনব গুপ্ত। অভিনব গুপ্ত নবম রসাভূতি যুক্ত করেছে, নবম রস যুক্ত করেছে, যার নাম হচ্ছে শান্তি। তার মানে শান্তি কে যুক্ত করেছে? না, আমাদের অভিনব গুপ্ত। আচ্ছা, এরপরে দেখো এই যে নৃত্য যে আলোচনা করব, এই নৃত্য বলতে আমরা একটা সিনেমায় যে নৃত্য দেখি এটা কিন্তু ঠিক সেই রকম নৃত্য নয়। নৃত্য বলতে এইখানে যে নৃত্যগুলো মূলত অনুষ্ঠিত হয় সেগুলো একটা নৃত্যনাট্য। নৃত্যনাট্য মানে নাচের মধ্যে দিয়ে একটা পুরো ঘটনা বা একটা কাহিনীকে বিশ্লেষণ করা। মানে এইখানে একটা শুধু একটা গানের সঙ্গে বা একটা ছন্দের সঙ্গে যে শুধু নাচ হচ্ছে এরকম নয়। এখানে নাচের মধ্যে মারামারি হচ্ছে, নাচের মধ্যে প্রেম বিনিময় হচ্ছে, নাচের মধ্যে রাগ দেখানো হচ্ছে, নাচের মধ্যে কবিতা বলা হচ্ছে, নাচের মধ্যে গল্প বলা হচ্ছে, নাচের মধ্যে কাহিনী বলা হচ্ছে। সমস্ত জিনিসগুলো সেটা কিন্তু একটা একটা প্ল্যাটফর্মের মধ্যে অনুষ্ঠিত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে নৃত্যনাট্য। যার একটা ছোট উদাহরণ যদি বলা হয় যে নৃত্যনাট্য বলতে আমরা কোনটা বুঝি, সেটা হচ্ছে আমরা মহালয়ার সময় যে অনুষ্ঠানটা টিভিতে দেখি ওটা অ্যাকচুয়ালি নৃত্যনাট্য। ওইখানে নাচ গানের মধ্যে দিয়ে গোটা বিষয়টাকে আলোকপাত করা হয়। সেই জিনিস আজকে আমরা ক্লাসে আলোচনা করব। দেখো এবার এই শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স, বর্তমানে কতগুলো শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স আছে? দেখো বর্তমানে এই শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা হচ্ছে 8টা। কোথায় গেল? 8টি হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। আচ্ছা, শাস্ত্রীয় নৃত্য কোনটা, কোনটা লোকনৃত্য কে ঠিক করবে? ঠিক করবে হচ্ছে আমাদের ভারতের সঙ্গীত নাটক একাডেমি। ভারতের সঙ্গীত নাটক একাডেমির তত্ত্ব অনুসারে ভারতের শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কটা? না, শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা হচ্ছে 8টা। আচ্ছা, এবার একটা নতুন নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি দেয়নি, তাকে স্বীকৃতি দিয়েছে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফ থেকে আমাদের শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা হচ্ছে 9টা। তার মানে আমাদের পরীক্ষা যদি কোশ্চেন আছে ভারতের শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কটা? 8টা। যদি ভারতে কোশ্চেন, যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফ থেকে শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কটা? 9টা। কেন এরকম ব্যাপারটা হয়েছে একটু গল্পের আকারে বুঝি। দেখো এই নবম শাস্ত্রীয় নৃত্যটা হচ্ছে ছৌ। ছৌ হচ্ছে পুরুলিয়া, ঝাড়খণ্ড। এই অঞ্চলে এতদিন পর্যন্ত মানে সরকার সেইভাবে, মানে বিজেপি সরকার সেইভাবে করায়ত্ত করতে পারে না। এবার বিজেপি চাইছে যে এই অঞ্চলের কোনো একটা বিষয়কে একটা স্বীকৃতি দেবো। এবার সেটা আমাদের সঙ্গীত নাটক একাডেমি যারা এই বিষয়গুলোকে দেখাশোনা করে তারা কিন্তু মেনে নিতে পারছে না যে ছৌ নাচের বিশ্বব্যাপী বা গোটা ভারতব্যাপী এত বিস্তৃতি আছে। কিন্তু আমাদের পলিটিক্স সংস্কৃতি মন্ত্রণালয়, এখানে মন্ত্রীরা থাকে, মানে এরা চাইছে যে না একটা স্বীকৃতি দেওয়া হোক যাতে করে ওদের ভোটগুলো পাওয়া যায়। সেই জন্য তারা একটা জোর করে একটা নৃত্যকে শাস্ত্রীয় নৃত্যের মধ্যে যুক্ত করে দিয়েছে। তাই পরীক্ষা যদি কোশ্চেন আসে যে ভারতে শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কটা? 8টা। ভারতে সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফ থেকে শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কটা? 9টা। মাথায় রাখবে কিন্তু। আচ্ছা, এবার এই 9টা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে সবার প্রথমে আমরা আলোচনা করব এই ভারতনাট্যম। ভারতনাট্যম যার জন্ম কোথায়? তামিলনাড়ু। তামিলনাড়ুতে হচ্ছে ভারতনাট্যমের সৃষ্টি। আর এই ভারতনাট্যম সম্বন্ধে প্রথমে কিছু আমরা আলোচনা করব। ভারতনাট্যম একটি নৃত্য যা ভাব, রাগ এবং রাস এবং তালকে
অন্তর্ভুক্ত করে ভারতনাট্যম কথাটা এসেছে। মানে ভারতনাট্যম কথাটা এসেছে কোথা থেকে? এখানে ভাব, রাগ, রাস এবং তাল এইগুলোকে একত্রে নিয়ে ভারতনাট্যম কথাটি এসেছে। এইখানে দেখো এই ভা কথার অর্থ কি? ভাব। রা কথার অর্থ কি? রাগ। এই রাগ মানে হচ্ছে ক্রোধ নয়, এটা টোন, মিউজিক্যাল নোট। আচ্ছা, তার সঙ্গে তাল, তাল মানে ছন্দ। এই যে ত মানে তাল থেকে এসেছে, মানে ছন্দ। আর নাট্যম মানে নাটক, এখানে নাটকের মাধ্যমে এই সমস্ত ছন্দ, তাল এইগুলোকে মেলানো হয়, সেটাই হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যমকে সাদির নৃত্য নামে ডাকা হয়। ভারতনাট্যম আর এক নাম, পরীক্ষায় কোশ্চেন আসবে যে সাদির নৃত্য। এইটাকে দক্ষিণ ভারতের দেবদাসীরা এই নৃত্য পারফর্ম করে বলে এই নৃত্যকে বলা হয় দাসিয়াত্তম। কোথায় লেখা আছে? দাসিয়াত্তম। দেবদাসীরা এই নৃত্য পারফর্ম করে বলে এই নৃত্যের নাম হচ্ছে আমাদের দাসিয়াত্তম। দক্ষিণ ভারতে মূলত তামিলনাড়ুতে এই নৃত্যের উৎপত্তি হয়েছে। এই নৃত্যটা হচ্ছে ভারতের সব থেকে ওল্ডেস্ট নৃত্য, যার বয়স প্রায় 2000 বছর পুরনো। আচ্ছা, তার মানে নৃত্যের উৎপত্তি মূলত দক্ষিণ ভারতে। আর নৃত্য কেন উৎপত্তি হয়েছে? মন্দিরে দেবদাসীরা, মানে যারা পুজো অর্চনা করে, মানে যারা দেবতার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে, তারা দেবতার উদ্দেশ্যেই এই নৃত্য পারফর্ম করেছিল। আচ্ছা, এই ভারতনাট্যমের সঙ্গে এই পয়েন্টগুলো তো আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্য সরকার এত ডিটেলস পরীক্ষায় কোশ্চেন দেয় না। রাজ্য সরকারের জন্য ওপরের পয়েন্টগুলোই বেশি গুরুত্বপূর্ণ, না ভারতনাট্যমের সঙ্গে কারা কি জড়িত। দেখো কারা জড়িত: বালা সরস্বতী, সিভি চন্দ্রশেখর, আমাদের লীলা স্যামসং, মৃণালিনী সারাভাই, রুক্মিণী দেবী, একদম রিসেন্ট পরীক্ষার কোশ্চেন, সোনাল মানসিং রিসেন্ট পরীক্ষার কোশ্চেন, ইয়ামিনী কৃষ্ণমূর্তি রিসেন্ট পরীক্ষার কোশ্চেন, হেমা মালিনী, স্মৃতি কৃষ্ণমূর্তি, এই জাতীয় পরীক্ষায় কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় অনেকবার এসেছে। এইখানে যে নামগুলো মূলত দিয়েছি এইগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার থেকেই আমি কপি করে করে এখানে দিয়েছি। তার মানে ভারতনাট্যম 1 নম্বর আমাদের ধ্রুপদী নৃত্য হলো। আচ্ছা, এবার 2 নম্বরটা আমরা জানবো কর্থক বা কথক। এই কর্থক কথাটা এসেছে হচ্ছে কথা বা গল্প কাহিনী থেকে। তার মানে কর্থক কথাটা কোথা থেকে এসেছে? কথা বা গল্প কাহিনী থেকে এই কর্থক কথাটা এসেছে। আর এই কর্থক নাটোয়ারি নৃত্য নামে পরিচিত। নাটোয়ারি কথাটা নাটক থেকে এসেছে। তার মানে কথা বা গল্প সেটা নাটকের মাধ্যমে অভিনয় করা হয়, সেই নৃত্যটাকে আমরা বলি নাটোয়ারি নৃত্য। তার মানে নাটোয়ারি নৃত্য কার নাম? পরীক্ষায় কোশ্চেন আসে। আর এই কর্থক ব্যাপারটা দ্রুত পায়ের তাল, এটা খুব ফাস্ট পায়ের মুভমেন্ট করা হয় এই নৃত্যর ক্ষেত্রে। আচ্ছা, এখানে 4টি প্রধান ঘরানা আছে। একটা জয়পুর ঘরানা, লখনৌ ঘরানা, রায়গড় ঘরানা, বেনারস ঘরানা। এই 4টে ঘরানা আমাদের কর্থক নৃত্যের সঙ্গে জড়িত। ঘরানা মানে এক একটা স্কুল বলা চলে। তার মানে এই কর্থক নৃত্যের উৎপত্তি তো উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে নৃত্যগুলো পারফর্ম হয়, সেই অঞ্চলে এই নৃত্যগুলো বিভিন্ন স্টাইল বা বিভিন্ন জিনিস প্যাটার্নকে ফলো করে, সেইগুলোকে আমরা একটা ঘরানা বলি। যেমন বাংলা ভাষা কলকাতার লোকের ভাষা একরকম, মেদিনীপুরের লোকের ভাষা একরকম, আবার তুমি বনগা লাইনে যাও, বনগা লোকের ভাষা একরকম, আবার তুমি মালদা মুর্শিদাবাদ যাও, সেখানকার ভাষা একরকম, আবার কোচবিহার যাও, তুমি বাংলা বলছো কিন্তু তুমি বুঝতেই পারবে না। তার মানে এই যে প্যাটার্ন, এইগুলোকেই আমরা নাচের ক্ষেত্রে, নৃত্যের ক্ষেত্রে সেগুলোকে আমরা ঘরানা বলে জানবো। আর এই ঘরানা নিয়ে তোমাদের পরবর্তীকালে ডিটেলসে ক্লাস হবে, কারণ আমাদের এসএসসি পরীক্ষা এখনো পর্যন্ত ঘরানা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। আচ্ছা, বিখ্যাত নৃত্যশিল্পীদের নাম জানবো। এইখানে সব হচ্ছে মহারাজ আছে: বিরজু মহারাজ, লাচ্ছু মহারাজ, শম্ভু মহারাজ, কিষাণ মহারাজ, এরকম অনেক মহারাজ আছে যে যারা এইসব একই পরিবারের লোক, বাবা, কাকা, ছেলে, বিজ্জু, লাচ্ছু, শম্ভু, এই জাতীয় মহারাজ। তার সঙ্গে গোপী কৃষ্ণা, পণ্ডিত দুর্গালাল, কুমুদিনী লাখিয়া, সীতারা দেবী, ভেরি ভেরি ফেমাস পার্সন। এরা আমাদের কর্থক নৃত্যের সঙ্গে জড়িত। তার মানে কর্থক নৃত্যের কোথায় উৎপত্তি? উত্তরপ্রদেশ। ভারতনাট্যম তামিলনাড়ু। তার পরের নৃত্যটা দেখতে পাচ্ছ ওডিসি, নাম শুনেই বুঝতে পারছো। কিন্তু এটাও কিন্তু আমাদের এসএসসি সিজিএল পরীক্ষা এসেছে আগের বছর। ওডিসি নৃত্যের উৎপত্তি কোথায়? আমাদের ওড়িশাতে, মূলত জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে আমাদের পূজা অর্চনার জন্য এই নৃত্য পারফর্ম করা হয়। জগন্নাথ মন্দির, পুরীর যে জগন্নাথ মন্দির, সেখান থেকে এই নৃত্যের উৎপত্তি হয়েছে। আমাদের নাট্যশাস্ত্রে এই নৃত্যের উল্লেখ আছে আমাদের আর্দ্র মাগধী হিসাবে। আচ্ছা, এরপরে ওড়িশা নৃত্যের 2টি শৈলী আছে, একটা মহরী
যেটা দেবদাসী বা মন্দিরের মেয়েরা পারফর্ম করে, আর হচ্ছে গটিপুয়া, যেটা ছেলেদের দ্বারা পারফর্ম হয়ে থাকে। তার মানে আমাদের ওড়িশি নৃত্যের দুটো প্যাটার্ন বা দুটো স্ট্রাকচার, দুটো শৈলী, একটা মহরী যেটা দেবদাসীরা মেয়েরা পারফর্ম করে, গটিপুয়া যেটা ছেলেরা পারফর্ম করে। আচ্ছা, এরপরে এইখানে 2015 সালে আইআইটি ভুবনেশ্বরে এই ওডিসি নৃত্য যাতে করে আরও ভালো করে মানুষজন মনে রাখতে পারে সেই প্যাটার্ন পড়াশোনা শুরু করেছে, এবং ওড়িশা সরকারি ওডিসি নৃত্যকে সংরক্ষণ করার জন্য অনেক কাজকর্ম করেছে। আচ্ছা, বিখ্যাত নৃত্যশিল্পীদের নাম জানবো। সোনাল মানসিং, সংযুক্তা পানিগ্রাহী, আমাদের কেলুচরণ পটনায়ক, কালীচরণ পটনায়ক, কুমকুম মোহান্তি ও মুক্তুসুগ, এরকম বিভিন্ন ব্যক্তি আমাদের এই বিখ্যাত নৃত্যশিল্পীর মধ্যে আছে। আচ্ছা, ওডিসি নৃত্যের সঙ্গে জড়িত আরেকজন ব্যক্তি হচ্ছে আমাদের ডোনা গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলির মিসেস। আচ্ছা, ওডিসি নৃত্যর পরে চলে যাব কুচিপুডি। কুচিপুডি কথাটা কোথা থেকে এসেছে না, অন্ধ্রপ্রদেশ থেকে। অন্ধ্রের কুচকুচ, অন্ধ্রের কুচকুচ কেরালার কথা, মানে কথাকলি কেরালা, অন্ধ্রপ্রদেশের কুচকুচ। আচ্ছা, কুচিপুডি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর দিকে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় আমাদের কুচিপুডি নামক স্থান থেকে কুচিপুডির উৎপত্তি হয়েছে। ভাবো, এই নৃত্যটা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে এটা উৎপত্তি লাভ করেছে, কিন্তু এটা অতটা স্বীকৃতি তখন পায়নি যতটা ভারতনাট্যম পেয়েছিল। তাই ভারতনাট্যমকে আমাদের ওল্ডেস্ট ড্যান্স ফর্ম বলা হয়, কিন্তু এটাকে বলা হয় না। আচ্ছা, এই কুচিপুডি বৈষ্ণব ধর্ম, ভগবান কৃষ্ণ, রুক্মিণী, এইসব বিভিন্ন গল্প অবলম্বন করে এই নৃত্য পারফর্ম করা হয়। তার মানে এই নৃত্যতে আমাদের ভগবান কৃষ্ণ, অমুক তুসুকের বিভিন্ন কাহিনী নাচের মাধ্যমে পারফর্ম করা হয়। আচ্ছা, এইখানে আচ্ছা, এই কুচিপুডি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের পাশের রাজ্য কি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের আর একদিকে কি আছে আমাদের ওড়িশা। তার মানে আমাদের কুচিপুডির সঙ্গে ওডিসি এবং আমাদের ভারতনাট্যমের কিছু মিল কিন্তু আছে, সেটা এখানে উল্লেখ করে দিয়েছি আমি। এদের বিখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী বিজয়া প্রসাদ, আমাদের রাজা এবং রাধা রেড্ডি, ইয়ামিনী কৃষ্ণমূর্তি। ইয়ামিনী কৃষ্ণমূর্তি দক্ষিণ ভারতের বেশ কিছু নৃত্যতে তোমরা এই ব্যক্তির নাম পাবে, কারণ দক্ষিণ ভারতের যেহেতু ব্যক্তি, তাই দক্ষিণ ভারতে যে নৃত্যগুলো আছে সবগুলোই শিখেছে। আমাদের বাংলায় যারা বসবাস করে, বাংলার আশেপাশে যা নৃত্যগুলো আছে সব যেমন শিখবে, সেই রকম ইয়ামিনী কৃষ্ণমূর্তি সব শিখেছে। আচ্ছা, এই জাতীয় বিভিন্ন ব্যক্তি, শোভা নাইডু, অমুক তুসুক ব্যক্তিরা এই নৃত্যের সঙ্গে জড়িত। আচ্ছা, পরের পিডিএফে চলে গেলাম। সেখানে দেখো কথাকলি। কথাকলি কথাটার অর্থ কি? কেরালার কথা, কেরালার কথা, কেরালার কথা। অন্ধ্রের কুচকুচ আর কেরালার কথা, তার মানে কথাকলি কেরালায় উৎপত্তি। এই কথাকলি কথাটা এসেছে কোথা থেকে? কথা বা গল্প থেকে। আর কলি কথার অর্থ হচ্ছে অভিনয় বা শিল্প। তার মানে কথা এবং কলি, কথা কথার অর্থ হচ্ছে গল্প এবং কলি কথার অর্থ হচ্ছে অভিনয়। মানে এখানে গল্প অভিনয়ের মাধ্যমে প্রকাশ করা হয় বা আমাদের আলোচনা করা হয়। আচ্ছা, এখানে খুব জাঁকজমকপূর্ণ অলংকার পড়ে থাকে, দেখতে পাচ্ছ ছবিতে। সাধারণত এই কথাকলি নৃত্যটা পুরুষরা পারফর্ম করে থাকে। কথাকলি কেরালার নৃত্য, এটা পুরুষেরা পারফর্ম করে থাকে। কেরালার দুটো প্রধান নৃত্য, একটা কথাকলি, একটা মোহিনীআট্টম। মোহিনীআট্টম মেয়েরা পারফর্ম করে, কথাকলি ছেলেরা পারফর্ম করে। দেখো কথাকলির বিখ্যাত নৃত্যশিল্পী কারা কারা? আমাদের কলামণ্ডল গোপী, কে কৃষ্ণ নায়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে কৃষ্ণ নায়ার। আমাদের হরিপ্রিয়া নাম্বাদিরি, আমাদের কোত্তাকাল শিবরামন, তারপরে হচ্ছে আমাদের কৃষ্ণপ্রসাদ। এই জাতীয় ব্যক্তিরা এই কথাকলি নৃত্যের সঙ্গে জড়িত। আচ্ছা, কথাকলি নৃত্য কিন্তু আমাদের ছৌ নাচেরই মতো মুখোশের ব্যবহার হয়। আচ্ছা, এরপরে কেরালার একটা নৃত্য মোহিনীআট্টম। মোহিনীআট্টম কথাটা কোথা থেকে এসেছে? মোহময়ী নারী, মানে যে নারী পুরুষের হৃদয় চুরি করতে পারে, এই রকম নারী, সেখান থেকে এসেছে মোহিনীআট্টম। আচ্ছা, দেখো মোহিনী হচ্ছে ভগবান বিষ্ণুর একটা অবতার। আচ্ছা, আর একটা বিখ্যাত নৃত্যশিল্পী এদের কারা কারা আছে? কে কল্যাণকুট্টি, পল্লবী কৃষ্ণান, বিনীতা নেদুঙ্গাদি, জয়প্রভা মেনন, এই জাতীয় ব্যক্তি এই মোহিনীআট্টম নৃত্যের সঙ্গে জড়িত। এর পরের নৃত্য চলে যাব।
মণিপুরি, মানে মণিপুর থেকে এই নৃত্যের উৎপত্তি হয়েছে। নাম শুনে বুঝতে পারছো এই নৃত্যের উৎপত্তি কোথায়। আর এই নৃত্য মণিপুরের যোগাই নামে পরিচিত। এই নৃত্য আর এক নাম যোগাই নৃত্য নামে পরিচিত। এখানে মূলত ঈশ্বরের আরাধনার জন্য এই নৃত্য পারফর্ম করা হয়। এই নৃত্যের প্রথম দিকে প্রধান দুটো চরিত্র শিব দুর্গা, পরবর্তীকালে কৃষ্ণ রাধা, এরকম অনেক চরিত্র এই নৃত্যের ওপর দিয়ে পারফর্ম করা হয়। তবে এই নৃত্য সবসময় এই যে কাপেল, মানে একটা পুরুষ একটা মহিলা, এই রকমভাবে কিন্তু পারফর্ম হয়ে আছে। এই নৃত্যে আর একটা বিশেষত্ব হচ্ছে আমাদের ঘুমরস, যার অর্থ হচ্ছে ঘণ্টা। আচ্ছা, এখানে বিখ্যাত নৃত্যশিল্পী এই জাভেরি সিস্টার, অনেকগুলো জাভেরি বোন এই নৃত্য পারফর্ম করেছে। আমাদের নির্মলা মেহতা, দর্শনা জাভেরি, আমাদের গুরু বিপিন সিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এই হচ্ছে আমাদের মণিপুরি। আচ্ছা, এর পরের নৃত্য সাত্তিয়া। আমাদের শেষ নৃত্য হিসাবে যেটা ভারতের সঙ্গীত নাটক একাডেমি যুক্ত করেছে সেটা হচ্ছে সাত্তিয়া। 2000 সালে সঙ্গীত নাটক একাডেমি এই সাত্তিয়া নৃত্যকে যুক্ত করেছে। দেখো, সাত্তিয়া নৃত্য 2000 সালে সঙ্গীত নাটক একাডেমির তরফ থেকে যুক্ত করা হয়েছে। আর এই সাত্তিয়া হচ্ছে আসামের একটা নৃত্য। কোথাকার নৃত্য পরীক্ষায় কোশ্চেন আসে, এটা আসামের একটা নৃত্য। আর এর বিখ্যাত নৃত্যশিল্পী কারা কারা? বিখ্যাত নৃত্যশিল্পী হচ্ছে মানিক বারবায়ন, এই যে শারদী সাইকিয়া, সাইকিয়া নামে প্রচুর ব্যক্তি আছে যারা সব এই সমস্ত নৃত্যের সঙ্গে যুক্ত। অনিতা শর্মা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের সাত্তিয়া নৃত্যের জন্য। আচ্ছা, সাত্রিয়ার পরে লাস্ট নৃত্য ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফ থেকে নবম নৃত্য। এই নৃত্যকে এখনো পর্যন্ত সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি দেয়নি, ধ্রুপদী নৃত্যের স্বীকৃতি দেয়নি। এটা এখনো তাদের মতে লোকনৃত্য। সেই লোকনৃত্য যেটা ছৌ নাচ। ছৌ নাচ মুখোশের ব্যবহার হয়। এই ছৌ নাচ পশ্চিমবঙ্গের একটা নৃত্য। এই ছৌ হলো লোকজ বা উপজাতি নৃত্য। এখানে ছৌ কথার অর্থ হচ্ছে ছায়া, মানে মুখোশের আড়ালে থেকে এই নৃত্যটা পারফর্ম করা হয়ে থাকে। আচ্ছা, এই নৃত্য মূলত পুরুষেরাই পারফর্ম করে থাকে। আচ্ছা, ছৌ নাচের প্রকারভেদ কী কী? ঝাড়খণ্ডের সারাইকেল্লার ছৌ, ওড়িশার ময়ূরভঞ্জের ছৌ, তার সঙ্গে পুরুলিয়ার ছৌ, এই জাতীয় বিভিন্ন ছৌ এখানে পারফর্ম করা হয়ে থাকে। বিখ্যাত নৃত্যশিল্পী আমাদের জগন্নাথ চৌধুরী, মৌসুমী চৌধুরী, বীরেন্দ্র কালিন্দী, এই জাতীয় বিশিষ্ট ব্যক্তিরা এই নৃত্যের সঙ্গে জড়িত। আচ্ছা, এই হলো আমাদের ধ্রুপদী নৃত্য। এরপরে আমরা আলোচনা করব লোকনৃত্য। লোকনৃত্য কাকে বলে না, যে নৃত্যর উৎপত্তি একটা সীমিত অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ এবং যে নৃত্য গোটা ভারতবাসী বা বাইরে বেশি বিস্তৃতি হয়নি, আঞ্চলিক মানুষ বা আঞ্চলিক উপজাতিদের মধ্যে যে নৃত্য পারফর্ম হয়ে থাকে সেই নৃত্যকে আমরা বলি লোকনৃত্য। এই লোকনৃত্য থেকে পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে না, অমুক নৃত্য গরবা এটা কোন রাজ্যে পালিত হয়, এই জাতীয় কোশ্চেন এই নৃত্য থেকে আসে। আমাদের সিজিএলের মতো পরীক্ষায় বিভিন্ন উপজাতি নৃত্য, এরা গুজরাটের কোন উপজাতি এই গরবা নৃত্য পালন করে, বা এই জাতীয় বিভিন্ন পরীক্ষায় এই জাতীয় কোশ্চেন কিন্তু আসে। মানে নৃত্য সম্বন্ধে ডিটেলস কোশ্চেন কিন্তু আসে। সেইগুলোকে নিয়ে আমরা পরবর্তীকালে ক্লাসে আলোচনা করব। আপাতত বেসিকটা জেনে নেওয়া। পশ্চিমবঙ্গের নৃত্য ছৌ, বাউল, কাঠি নৃত্য, কীর্তন। এই কাঠি মানে ব্রতচারীর সময় দেখবে কাঠি নিয়ে নৃত্য হয়, সেই হচ্ছে কাঠি নৃত্য। আচ্ছা, কীর্তন জানো, মহল, এই মহল আমাদের আমাদের নদিয়া, মুর্শিদাবাদ এই অঞ্চলের মানুষ এই নৃত্য পারফর্ম করে। ঢালি মুসলিমরা পারফর্ম করে ঢাল তরোয়াল নিয়ে। আচ্ছা, যাত্রা, গম্ভীরা, এই গম্ভীরা হচ্ছে মালদা মুর্শিদাবাদের একটা আঞ্চলিক নৃত্য। আচ্ছা, এরপরে চলে যাব আমরা আসাম। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আসামের বিখ্যাত নৃত্য বিহু। বিহু একটা আসামের বিখ্যাত উৎসব বা নৃত্য। এছাড়াও খেল গোপাল, বিছুয়া, নাট পূজা, এই জাতীয় বিভিন্ন নৃত্য এই আসামে পালিত হয়ে থাকে। আচ্ছা, পরের নৃত্য চলে যাব আমরা হরিয়ানা। হরিয়ানার এই যে বিখ্যাত নৃত্য এটা হচ্ছে ঝুমার। ছবিটা দেখতে পাচ্ছ ঝুমার। ঝুমার, ফাগ, দাপ, গাগার এই জাতীয় নৃত্য আমাদের হরিয়ানাতে পালিত হয়ে থাকে। আচ্ছা, এর পরের নৃত্য মণিপুর। মণিপুর মানে মণিপুরের আরও কিছু নৃত্য দেখো, দেখতে পাচ্ছ মণিপুরের বিভিন্ন নৃত্যর মধ্যে এই নৃত্যটা বেশি পরীক্ষায় আছে। লাই হারোবা। লাই হারোবা
মণিপুরের বিখ্যাত নৃত্য, ছবিতে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাই হারবার ছবি। আচ্ছা, এর পরের নৃত্য ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের এই যে মুন্ডা উপজাতি, এটা কর্মা মুন্ডা এই নৃত্য পারফর্ম করে থাকে। এছাড়াও ঝাড়খণ্ডের বিখ্যাত নৃত্য সারহুল, তারপরে ডাঙ্গা এই জাতীয় নৃত্য আমাদের ঝাড়খণ্ডে পালিত হয়। তাছাড়া ছৌ নাচ তো আছেই ঝাড়খণ্ডের। আচ্ছা, এরপরে আমাদের গুজরাটের আমাদের গরবা, ডান্ডিয়া, টিপ্পানি, ভাবাই এই নৃত্য গুজরাটে পালিত হয়ে থাকে। বিহারের নৃত্য জাতা যতীন, ঝিঝিয়া, কাজারি, কর্ম, বিদেশিয়া। এই বিদেশিয়া একটা মানে ওদের আঞ্চলিক ভক্তিগীত, মানে ভক্ত যাকে বলে, মানে আঞ্চলিক দেবতা, মানে ওইখানে একজন সন্ন্যাসী, সে হচ্ছে বিদেশিয়া। সেই বিদেশিয়া একটা মঠ আছে, সেই মঠে অনেক অধ্যক্ষ বা অনেক মানুষজন আসে, সেই হচ্ছে বিদেশিয়া। সেখানে অনেক নৃত্য পারফর্ম হয়ে থাকে বিদেশিয়া উপলক্ষে। আচ্ছা, এবার হচ্ছে নাটুয়া। আচ্ছা, এবার হচ্ছে হিমাচল প্রদেশের ঝোড়া, ঝালি, ডাঙ্গি এই জাতীয় বিভিন্ন নৃত্য হিমাচল প্রদেশে পালিত হয়ে থাকে। তোমরা ছবিতে যে নৃত্য দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ হিমাচল প্রদেশের, এইটা হচ্ছে কি সিমলার ম্যালেতে অবস্থিত একটা চার্চ। যারা সিমলা বেড়াতে যাবে, সিমলার ম্যালে যারা দেখবে, তারা এই চার্চটা দেখতে পাবে। আর এই চার্চে পালিত হচ্ছে কি ঝোড়া নৃত্য, এটা হচ্ছে ঝোড়া নৃত্য। আচ্ছা, এরপরে দেখো কর্ণাটকের প্রথম নৃত্যটা হচ্ছে যক্ষগান। এই যক্ষগান হচ্ছে স্টেজে বা মঞ্চে পালিত হওয়া একটা নৃত্য। এটা থিয়েটার বলা ছিল। আমাদের এখানে যেমন থিয়েটার পালিত হয়, সেরকম কর্ণাটকের যক্ষগান, হুটারি, সাগু এই জাতীয় নৃত্য পালিত হয়ে থাকে। মহারাষ্ট্রের তামাশা, লেজিম, গাফা, লাবানি এই জাতীয় নৃত্য আমাদের মহারাষ্ট্রে পালন হয়। দশাবতার, এই যে গবন, মৌনি এই জাতীয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট নৃত্য। ওড়িশার নৃত্য ছবিতে দেখতে পাচ্ছ। এই ছবিতে যে নৃত্যটা দেখতে পাচ্ছ এটা দণ্ডনাট। এই নৃত্যটা হচ্ছে দণ্ডনাট, ওড়িশার নৃত্য। আচ্ছা, এর পরের নৃত্য আমাদের কেরালার নৃত্য। কেরালায় আমরা দুটো নৃত্য অলরেডি পড়েছি, একটা মোহিনী আট্টম আর একটা হচ্ছে আমাদের কথাকলি। কেরালার কথা, অন্ধের কুচকুচ, মাথায় রাখবে কিন্তু। আচ্ছা, এছাড়া থেইয়াম, কালিয়াত্তম, কথাকলি, আট্টম, কৈকত্তি কালী, এই কালী ঠাকুরের নৃত্য। ওখানে একটা কালী ঠাকুরের মন্দির আছে, সেই মন্দির উপলক্ষে কৈকত্তি কালী নৃত্য পালিত হয়ে থাকে। আচ্ছা, পাঞ্জাবের ভাংড়া, পুরুষেরা নাচে, গিদ্দা, মহিলারা নাচে, ধামান, ডাফ এই জাতীয় নৃত্য পাঞ্জাবে পালিত হয়ে থাকে। রাজস্থানের নৃত্য ঘুমার, চক্রি, গাঙ্গর। এই যে ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজস্থানের ঘুমার নৃত্য। আচ্ছা, কালবেলিয়া মানে এটা হচ্ছে কালনাগিনীর নৃত্য। আচ্ছা, এর পরের নৃত্য ছবিতে দেখতে পাচ্ছ তামিলনাড়ুর নৃত্য। তামিলনাড়ু তো অলরেডি ভারতনাট্যম তো আছে। তাছাড়া কুমি, কালাউম, কালাট্টম, কাভাদি, কারাগাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব ক দিয়ে শুরু দেখো। আচ্ছা, উত্তরপ্রদেশের নাটাঙ্কি, রাসলীলা, কাজরি এই জাতীয় নৃত্য পালিত হয়ে থাকে। ত্রিপুরার নৃত্য হোজগিরি। উত্তরাখণ্ডের নৃত্য কাজরি, রাসলীলা, চাপেলি এই জাতীয় নৃত্য উত্তরাখণ্ডে পালিত হয়ে থাকে। এই দেখো উত্তরাখণ্ডের নৃত্য। আচ্ছা, এর পরের নৃত্যে চলে যাব আমরা গোয়াতে হচ্ছে আমাদের মান্ডো আর ধালো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মান্ডো এবং ধালো নৃত্য। মধ্যপ্রদেশের মাটকি, এই যে ছবিতে দেখতে পাচ্ছ মাটকি, মাটির কলসি মাথায় নিয়ে নৃত্য মাটকি, পিএসসির খুব পছন্দের একটা টপিক। আচ্ছা, জাওয়ারা, এছাড়াও ভাগোরিয়া এই জাতীয় নৃত্য আমাদের পিএসসি পরীক্ষায় দিয়েছে। অরুণাচল প্রদেশের নৃত্য চালো, পাপির, বুইয়া এই জাতীয় নৃত্য আমাদের পরীক্ষায় এসেছে। সিকিমের নৃত্য সিকমারি, খুকুরি এই জাতীয় নৃত্য পালিত হয়ে থাকে। এই যে ছবিতে দেখতে পাচ্ছ এটা অরুণাচল প্রদেশের নৃত্য। আচ্ছা, এরপরে আমরা অন্ধ্রপ্রদেশের নৃত্য। অন্ধ্রপ্রদেশের যে বোমালু, এইটা ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোমালু নৃত্য। কোলাট্টম এই নৃত্য অন্ধ্রপ্রদেশে পালিত হয়। ছত্তিশগড়ে রাউত, পান্থি এই নৃত্য পালিত হয়। আচ্ছা, জম্মু কাশ্মীরের নৃত্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাউফ, এটা ফ, এটা ত, রাউত এটা রাউফ আর হিকত ভেরি ভেরি ইম্পর্টেন্ট নৃত্য হচ্ছে জম্মু কাশ্মীরের জন্য, তার সঙ্গে চাগরি। আচ্ছা, এবার হচ্ছে লাক্ষাদ্বীপের নৃত্য। লাক্ষাদ্বীপের লাভা, কলকালি এবং পরিচাকলি এই জাতীয় নৃত্য লাক্ষাদ্বীপে পালিত হয়ে থাকে।
আচ্ছা, আপাতত আমাদের ভারতীয় নৃত্যের ক্লাস এখানে শেষ করলাম। এই নৃত্য নিয়ে আরও ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে, আরও বিস্তারিত ক্লাস হবে। আপাতত এই নোটটাকে তোমরা খুব ভালোভাবে রেডি করো, আমাদের যে কোনো পরীক্ষার জন্য খুব হেল্পফুল একটা নোট। আচ্ছা, সবাইয়ের আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যেহেতু এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসে আছো, আরও ভালোভাবে ক্লাসটাকে দেখো, একবার নয় 5বার করে ক্লাসটা দেখো। আমাদের এইভাবে আমরা এই স্ট্যাটিক জিকে পার্টের পুরো পার্টটাকে আমরা আলোচনা করব এই অডিও ভিডিওর মাধ্যমে। তোমরা দেখবে, শুনবে, ছবি দেখে ক্লাস করবে। আচ্ছা, এখানেই ক্লাসটা সমাপ্ত করলাম। তোমরা সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই।